দর্শক, জ্যৈষ্ঠ মাসে আম পাকে, জাম পাকে এবং সেটা বেশ সুখকর অনুভূতি। তবে কান পাকাটা মোটেই সুখকর অনুভূতি নয় এবং এর ভুক্তভোগী অনেক। ঠিক তেমনই একজন ভুক্তভোগী ছিলেন নওগাঁর সাপাহারের টগবগে যুবক রুবেল। দীর্ঘদিন ধরে কান পাকার সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমিয়েছিলেন দেশের বাইরেও, তবে সেখানেও উপযুক্ত সমাধান মেলেনি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন ভিডিও চিত্র দেখে এক বুক সাহস নিয়ে পৌঁছে গিয়েছিলেন ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে। সেখানে কী চিকিৎসা নিয়েছিলেন এবং বর্তমানে কেমন আছেন তারই প্রেক্ষিতে আজ আলোচনা করব কান পাকা রোগের সমস্যা এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মারজান। দর্শক, আজ কথা বলবো কান পাকা রোগ এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে। আমাদের সাথে জিটিভি স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ, ঢাকা, চিফ কনসালটেন্ট, ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মারজান, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ভালো আছি। থ্যাংক ইউ স্যার। এবং প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন বাংলাদেশের একজন বিখ্যাত গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী পথিক নবী। পথিক নবী ভাই, অনেক অনেক স্বাগত জানাচ্ছি জিটিভির স্টুডিওতে। কেমন আছেন? ভালো আছি, তবে ডাক্তারদের পাশে বসলে আমি খুবই আনইজি ফিল করি যে ডাক্তারদের প্রশ্ন আমি খুবই ভয় পাই। স্যার, আপনার কাছে শুরুতে একটু জানতে চাইবো, এই যে কান পাকা রোগ, এত বেশি মানুষ এই কান পাকা রোগে আক্রান্ত, বিশেষ করে স্যার এখন শীতকালে কিন্তু এই রোগটা একটু বেশি দেখা যাচ্ছে। কানটা আসলে পাকছে কেন, এই বিষয়ে যদি আমরা একটু জানতে পারি। আসলে এই পাকা শব্দটা কেন এখানে ব্যবহার করছি, দেখো, পাকার সাথে তো তুমি একটু আগে বললে আম পাকে, জাম পাকে, কাঁঠালও কিন্তু পাকে, তাই না? অনেক ফল পাকে, তো দেখবা যে পাকা ফলে কিন্তু রস থাকে, তাই না প্রদীপ ভাই? হ্যাঁ, তো পাকা ফল মানে এখানে রস থাকবে বা একটা লিকুইড সাবস্টেন্স থাকবে। তো আমাদের কান দিয়ে যখন এরকম লিকুইড বা ডিসচার্জ বা ক্ষরণ যদি কোনো কারণে বের হয়, তখন আমরা ওই পাকার সাথে মিলিয়ে ফেলি বলে বলছি কান পাকা। বস্তুতপক্ষে এটা মেডিকেল টার্ম হবে ক্রনিক অর্টাইটিস মিডিয়া, অর্থাৎ কানের মধ্যকর্ণের একটি প্রদাহজনিত রোগ হচ্ছে কান পাকা। তো এই কান পাকা রোগ কেন হয় সেটির কয়েকটি কারণ হতে পারে। কিছু জীবাণু দিয়ে সংক্রমণ ঘটে থাকে। এই জীবাণু কি আছে? পৃথিবীতে জীবাণু আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, তাই তো? তো এই মাইক্রো অর্গানিজমগুলো যদি কানের মধ্যে যায়, এখন এই কানের ভেতরে ঢোকার রাস্তা কয়েকটি আছে। নাক একটি রুট, মুখ একটি রুট, আবার কান নিজেও কিন্তু একটা রুট। তো আমরা যে ঠান্ডার কথা তুমি বললে, এই সময়টাতে কেন বেশি সংক্রমণ হচ্ছে? এটা একটা কিন্তু ফ্লু ভাইরাস, হ্যাঁ, কমন কোল্ড এর নাম। এই ভাইরাসটা কিন্তু আলটিমেটলি এই সময়টাতে, এই ঠান্ডার সময়টাতে বেশি হয়। দেখবে যে সর্দি, হাঁচি, কাশি সাথে ট্রান্সমিট হচ্ছে। তো এই সময়টাতে যদি আমরা ঠান্ডা লাগে, দেখবা যে আমরা ন্যাজাল যে সিক্রেশনসগুলো এখানে সেখানে ফেলছি কিন্তু, তাই না, ঝাড়ছি, তারপরে হাসি দিচ্ছি। এই হাঁচির সাথে কিন্তু অর্গানিজমগুলো বাতাসের মধ্যে চলে গেল। তো এই যে একটা ট্রান্সমিশন যখন হয়, এই সময়টাতে এই ফ্লু ভাইরাসের অ্যাটাকটা বেড়ে যায়। তো সেখান থেকে নাক দিয়ে ভাইরাসটা যদি আলটিমেটলি নাকের সাথে কানের, ভাই কিন্তু একটা সংযোগ আছে, নাম হইতেছে ইউস্টেশন টিউব। ওই টিউবের ভিতর দিয়ে আলটিমেটলি চলে গেল মধ্যকর্ণে যে প্রদাহ তৈরি করবে, এবং সেটা ইমিডিয়েট ট্রিটমেন্ট না পেলে আস্তে আস্তে মধ্যকর্ণের মধ্যে পুজ তৈরি হবে। এই পুজের মধ্যে যে টক্সিন আছে, সেই টক্সিনটা আস্তে আস্তে পর্দাটাকে ডিস্ট্রয় করবে। পর্দা যদি ডিস্ট্রয় হয়ে যায়, তখন সেটা পর্দা ফুটা হয়ে যাবে। ফুটা যখন একবার হয়ে যাবে, তখন অনেকটা বাইপাস রাস্তা হয়ে গেল। এই ফুটার সাথে এই কানের নলের সংযোগ, নলের সাথে আবার এই বাইরের সংযোগ। এখন একবার ফুটা হয়ে গেলে আবার কান দিয়ে জীবাণু ঢুকে ওই ফুটা দিয়ে মধ্যকর্ণের মধ্যে জীবাণু চলে গেল। তাহলে দেখো একটা ভিসিয়াস সাইকেল তৈরি হয়ে গেল। হ্যাঁ, আবার মুখ দিয়েও ঢুকতে পারে, মুখের সাথে নাকের সংযোগ আছে, নাকের সাথে কানের সংযোগ। এই যে একটা ত্রিমুখী যে একটা মোহনা, এই মোহনা দিয়ে আলটিমেটলি জীবাণুগুলো ঢুকছে। কি ভাইরাস ঢুকছে, ব্যাকটেরিয়া ঢুকছে। কি ব্যাকটেরিয়া আছে? স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, এই ব্যাকটেরিয়াগুলো কমনলি ঢুকছে। এরপর কিছু ফাঙ্গাস আছে, ছত্রাক আছে। এই ছত্রাক বিভিন্নভাবে ঢুকে। কিভাবে ঢুকে দেখবেন প্রতীক ভাই, কান চুলকায় আমাদের প্রায়, তাই না? তো কান চুলকালে সচরাচর আমরা কি করি? আপনি কি করেন? আপনার কি কখনো কান চুলকাইছে? হ্যাঁ, মাঝে মধ্যে চুলকাবে। কি করেন একটু শুনি আপনার কাছ থেকে। আমি কটন বাদ দিয়ে কান একটু চুলকাই রেখে দিই। কটন বাড দিয়ে, তাই না? আচ্ছা, কটন বাড দিয়ে আপনি কান চুলকান? হ্যাঁ, মাঝে মধ্যে। তাহলে একটু দেখাই কটন বাড দিয়ে কান চুলকানোর জন্য আপনি কি ক্ষতি করছেন। আমি একটু ভিডিও থেকে এবার দেখে আসবো। এই যে দেখুন, এরকম কটন বাডি তো আমরা ব্যবহার করি, তাই না ভাই?
তো কটন বাড দিয়ে কি করার চেষ্টা করি আমরা, এই কানের খোলগুলোকে বের করার চেষ্টা করি। তো খোল যখন আপনি বের করতে যান তখন কি আদৌ আপনি বের করতে পারেন নাকি কি করেন? দেখেন এই যে খোল বের করার চেষ্টা করছেন, কটন বাডের মাথাটা কিন্তু ব্লান্ট বা ভোঁতা, আপনি এরকম চেষ্টা করেন এইটুকু আসছে কিন্তু বাকিটুক কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে। চেপে গেল। হ্যাঁ, এই যে চাপতে 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 যদি এই কটন বাডের যদি কোনো কারণে অসাবধানতা বশত পর্দায় লাগে আঘাত করে, সেক্ষেত্রে পর্দাটা ইনজুরি হলো। এই ইনজুরির থেকে কিন্তু আপনার এই জায়গাটাতে এটাই হচ্ছে মধ্যকর্ণ, হ্যাঁ, এর মধ্যে জীবাণু ঢুকে গেল। এই কটন বাডের মাথায় কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, ফাঙ্গাস থাকতে পারে, বিশেষ করে এই তুলার মধ্যে ছত্রাক বেশি জন্মায়। আনহাইজেনিক কন্ডিশনে আপনি নিজের অজান্তেই কিন্তু জীবাণু আপনার মধ্যকর্ণের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং এখান থেকে আপনার অটোমাইকোসিস নামক একটি ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এবং সেটার কনসিকুয়েন্স হিসেবে যদি ট্রিটমেন্ট ঠিকমতো না হয় মধ্যকানের প্রদাহ পরবর্তী কানের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে। বাসায় এই জন্য চিল্লাইতে আমি নাকি ইদানিং শুনতে পাচ্ছি না কিছু, অনেক দূরে দূরে চিল্লাইতে আমাকে কিছু বলতে গেলে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই যে কথাটা বললেন যে মাঝে মধ্যে আপনি কানে কমও শুনছেন, হ্যাঁ, তাহলে কানে কেন মানুষ কম শুনছে এবং আমরা শুনি বা কিভাবে, সেটা একটু নিশ্চয়ই দেখার দরকার আছে ডক্টর মার্জান। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে নিজেদের অজান্তেই কানের ক্ষতি করছি এবং এই শ্রবণটা কিভাবে আলটিমেটলি আমরা শুনছি, সেটা যদি আজকে আপনারা বুঝতে পারেন নিশ্চয়ই কানের ব্যাপারে আরও বেশি সচেতন হবেন। পথিকর্মী ভাই, আপনি খেয়াল করুন যে আমরা কিভাবে শুনছি। এই যে ধরুন একটা মিউজিক্যাল সাউন্ড যাচ্ছে, হ্যাঁ, এই সাউন্ড ভাইব্রেশনটা প্রথমে কানের এই অরিকলটা ক্যাপচার করার পর নলের মধ্য দিয়ে যাওয়ার পর এখানে একটি পর্দা থাকে, এই পর্দায় আঘাত করার সাথে সাথে পর্দাটা ঠিক এইভাবে কাঁপে। এই যে কম্পনটা হচ্ছে, এই ওয়েভ বা ঢেউটি আলটিমেটলি 3টি হাড়কে স্টিমুলেট করছে। এই যে এখানে একটি হাড় দেখতে পাচ্ছেন, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এবং একটার সাথে আরেকটার একটি কবজা আছে, অর্থাৎ 3টা পরস্পর এভাবে তখন নড়ে। এই ম্যালিয়াস বোনসটির নামে কিন্তু এই হাসপাতালের নাম ম্যালিয়াস ENT স্পেশালাইজড হসপিটাল। অনেকে জানতে চায় হোয়াট ইজ ম্যালিয়াস। সো ম্যালিয়াস ইজ নাথিং বাট ইজ অসিকল বা অস্থি। এই ম্যালিয়াস বোনসটি আঘাত করে ইনকাসকে, ইনকাস আঘাত করে স্টেপিসকে। এই আঘাতের ফলে একটি বায়বীয় মাধ্যম থেকে কঠিন মাধ্যমে শব্দটা যাচ্ছে, যাওয়ার পর শব্দটা এই চাকতিকে হিট করার সাথে সাথে এখানে একটি শামুকের খোলকের মতন একটি খোলস আছে, যেটা আমাদের অন্তকর্ণ, যেটি পুরোটাই আমাদের মাথার খুলির মধ্যে থাকে। এই খুলির মধ্যে কিছু কোষ থাকে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হয় হেয়ার সেল। এই হেয়ার সেল তখন উদ্দীপ্ত হয় এই আঘাতের ফলে। উদ্দীপ্ত হওয়ার সাথে সাথে এখান থেকে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স নিঃসৃত হয়, যেটার নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। এটা আলটিমেটলি একটা অ্যাকশন পটেনশিয়াল বা একটা কারেন্ট তৈরি করে। সেই কারেন্ট বা প্রবাহটা বা অ্যাকশন পটেনশিয়ালটা আলটিমেটলি একটি নার্ভ দিয়ে আমাদের এই মস্তিষ্কের হিয়ারিং সেন্টারে যায়। হিয়ারিং সেন্টারে যে সুইচ অন করার সাথে সাথেই এই যে দেখুন বাচ্চাটা এই মিউজিক্যাল সাউন্ডটা শুনে হাসছে। এখন এই কানের যে ভাগগুলো আমি বললাম, একদম বহির্কর্ণ থেকে শুরু করে, এটা বহির্কর্ণ এবং মধ্যকর্ণের মাঝখানে যে ইয়ার ড্রাম বা কানের পর্দা থাকে, এটা হচ্ছে মেইন ইনিশিয়েটর। এখন যদি বিসমিল্লাহ গলদ হয়ে যায় তাহলে কি আর হবে, ফল পাওয়া যাবে ডক্টর মার্জান? তাহলে দেখুন আমরা মনের অজান্তে কানের পর্দার ক্ষতি করে ফেলছি। যেমনটি আপনি বলছিলেন যে কানের পর্দা যখন কটন বাড দেই তারপর দেখি যে কানে একটু কম শুনছি, তাই তো? তো আপনি কেন ঢুকাচ্ছিলেন কটন বাড? আপনার কান চুলকাচ্ছিল। তাহলে বিকল্প কি? কটন বাড না ব্যবহার করে কি উপায় কি? কান সঠিকভাবে পরিষ্কার কিভাবে করব? এই যে কানে যদি তাহলে খৈল হয় বা চুলকায়, তাহলে কটন বাড ব্যবহার না করলে কি করব? নিশ্চয়ই এটাই আপনার জানা ছিল প্রতিদিন ভাই। চুলকানোর কারণটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলেই তো এটার সমাধান হয়ে যাবে। বিকল্প ব্যবস্থা কি আপনি বললেন? তাহলে চুলকাচ্ছে, ইরিটেশন হচ্ছে, সিম্পল খৈলটা যদি কানের মধ্যে অতিরিক্ত মাত্রা জমে যায়, এই জন্য বলা হয়েছে যে দাঁত থাকতে যেন আমরা দাঁতের মর্যাদা দেই না। দাঁত কিন্তু একটা রেগুলার ইন্টারভ্যালে ওয়াশ করা উচিত বা স্কেলিং করা উচিত। ঠিক তেমনি কানটাও রেগুলার ইন্টারভ্যালে একটু দেখা দরকার। এটা একটা অন্দরমহল। আমার অন্দরমহলের মধ্যে কি ঘটনা ঘটছে আমরা তো জানি না, তাই না? ন্যাচারালি নর্মালি কানের যে খৈলগুলো ওয়াশ আউট হয়ে যায়, একটা ন্যাচারাল ডিফেন্স। মানে অর্গানিজম বা কোনো ধরনের কোনো কিছু ঢুকলে আমাদের কান নিজে চায় এই জীবাণুগুলোকে এনগাল্প করে মেরে ফেলতে, যে কারণে কানের যে নলের ভেতর থেকে এক ধরনের সিবাম বা একটা ঘাম গ্রন্থি আছে, ওখান থেকে সেরুমেন বা সিবাম বের হয়, মোম বের হয় সোজা কথায়। হ্যাঁ, তো ওই জিনিসটা ন্যাচারালি বের হবে আমাদের ডিফেন্সের জন্য। এখন কারো শরীরে এটার প্রোডাকশন বেশি, কারো কম। যার শরীরে প্রোডাকশন বেশি এবং এটা ন্যাচারালি ওয়াশ হয়ে আউট হয়ে যাওয়ার কথা, কিন্তু কানের আর্কিটেকচারাল একটু অ্যানোমালির কারণে কারো কারো ক্ষেত্রে
ওই জিনিসগুলো ন্যাচারালি ওয়াশ আউট হয় না, যাদের হয় না তাদেরটা জমে যায়, আর জমে গিয়ে যে যদি দীর্ঘদিন ধরে জমতে থাকে তখন এটা প্লাক ফর্ম করে, যেটার নাম হচ্ছে ইম্প্যাক্টেড ওয়াক্স। এইটা একবার যদি শক্ত হয়ে যায় সেটা আর বের হতে চায় না, আর তখন দরকার হচ্ছে ডক্টরের কাছে যাওয়া। কিন্তু এই সময় ডক্টরের কাছে না যেয়ে এই আঙুল ঢুকানোর চেষ্টা করে, এই ধরনের যাবতীয় জিনিসপত্র দেয়। ইভেন অনেকে কি করে যে ফুটপাতে পার্কে দেখবেন যে এই ধরনের যে কিছু হকার আছে, তারা একটা বাক্সের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল এজেন্ট নিয়ে ঘুরছে, তারা এই সুযোগটা নিচ্ছে এবং নিয়ে চিন্তা করছে যে আমরা তারা এটাকে কিন্তু পেশা হিসেবে নিয়েছে, কিন্তু তারা যে আনহাইজেনিক কন্ডিশনে বিভিন্ন ফোর্সেপ ব্যবহার করে কেমিক্যাল দিয়ে এটাকে পরিষ্কার করার চেষ্টা করে আলটিমেটলি কিন্তু তারা না জেনেই রোগীদের ক্ষতিও করে দিচ্ছে। স্যার, আমি এ পর্যায়ে একটু জানতে চাইবো, ছোট বাচ্চাদের যখন ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলেই কান পাকে, অনেক মারা আসে যে আমার বাচ্চার কান পাকছে, তখন তাদের যদি জিজ্ঞেস করা হয় বা হিস্ট্রি নেওয়া হয় যে ঠান্ডা লেগেছিল, তখন বলছেন যে হ্যাঁ কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে বা ঠান্ডা লেগে আছে। তো সেক্ষেত্রে স্যার, ছোট বাচ্চাদের ঠান্ডা লাগলেই কেন কান পাকে, আর বাচ্চারা কেন এই কান পাকা রোগে বেশি আক্রান্ত হয়, এটা একটু জানতে চাই। এক্স্যাক্টলি, বাচ্চাদের হচ্ছে প্রতিক্রমী ভাই রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, একটা সার্টেন পিরিয়ডে এসে আমাদের ইমিউনিটিটা বুস্ট আপ হয় দেহে, তো ওই সময়তে যে কোনো অর্গানিজম ঢুকলে শরীরের মধ্যে বাসা বেঁধে ফেলে, এবং এই বাচ্চাদেরকে সেভ করার জন্য তখন সৃষ্টিকর্তা বাচ্চাদেরকে এডিনয়েড নামক একটু টিস্যু দিয়েছে, মানে সবাইকে দিয়েছে আমাদেরকে। তো বাচ্চাদের এই এডিনয়েডটা তখন ফুলে যায়, আর এডিনয়েডটা এমন একটি জায়গায় থাকে, ওই যে আমি বললাম নাক এবং কানের সংযোগকারী যে পাইপ, হ্যাঁ ঠিক ওই জায়গাটাতে এডিনয়েডটা থাকে। এখন এডিনয়েড যখন ফুলে যায় তখন ওই ইন্টারনাল যে ওপেনিংটা আছে ইউস্টিশিয়ান টিউবের, হ্যাঁ ন্যাজোফ্যারিংসে থাকে, ওই টিউবটা ব্লক করে ফেলে। এখন এই টিউবটা ব্লক করলে টিউবের কাজ হচ্ছে কানের ভেতরের যে মধ্যকোণের ভিতরে যে বাতাসটা থাকে সেই বাতাসের ব্যালেন্সটা রাখা এই টিউব দিয়ে। এখন এবং সবসময় আমাদের এয়ারওয়েটাকে প্যাটেন্ট রাখে। যদি টিউবটা ব্লক করে ফেলে তাহলে অর্গানিজম স্টাক হয়ে গেল ভেতরে, আসা যাওয়াটা হলো না, অর্গানিজম ঢুকলো আর বের হতে পারলো না, তাহলে ওখানে বসবাস করবে, করলে ওখানে ইনফেকশন করবে, এটা একটা কারণ, অর্থাৎ এডিনোটনসিলাইটিস একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে আরও কিছু ফ্যাক্টর আছে, এটা অনেকেই জানে না, যেমন বাচ্চাদের যে ইউস্টিশিয়ান টিউব, হ্যাঁ, এবং বাচ্চাদের যে এক্সটার্নাল অডিটরি ক্যানেল, ঠিক আছে, এটা কিছুটা ফ্ল্যাট থাকে, ইউস্টিশিয়ান টিউব এবং এক্সটার্নাল অডিটরি ক্যানেল। এইটা থাকার ফলে যে যদি কোনো মা অসাবধানতাবশত অথবা না জেনে ঘুমন্ত অবস্থায় দুগ্ধ পান করায়, সেক্ষেত্রে কিন্তু এই দুধ আলটিমেটলি মুখগহ্বর থেকে ওই ইউস্টিশিয়ান টিউব দিয়ে কানের ভেতরে ঢুকে যেতে পারে। এখন কানের মধ্যে যদি ঢুকে যায় তাহলে এটা কিন্তু মা টের পাচ্ছে না, বাচ্চাও টের পাচ্ছে না। এখন দুধের মধ্যে যা আছে, হ্যাঁ, এর মধ্যে কি গ্লুকোজ আছে, এই মিডিয়াতে অর্গানিজম খুব দ্রুত গ্রো করে, তখন তার কানটা পেকে যাবে। একটু ঠান্ডা হাসি কাশি হলে যে সিক্রেশনসগুলো থাকে সেটা ওই ফ্ল্যাট জায়গা দিয়ে দ্রুত মধ্যকোণে চলে যাবে, তার কানটা পেকে যাবে। নাক কান গলা বিষয়ে এই যে আমরা যে ইনস্ট্যান্ট যে তড়িঘড়ি করে যে সিদ্ধান্তগুলো নিই বা যে অ্যাক্টিভিটিসগুলো করি, এগুলো কোনোটাই তো স্বাস্থ্যকর না। সেক্ষেত্রে মানে সহজ উপায়টা কি, মানে সেফ ওয়েটা হচ্ছে, আমি মনে করি যে আসলে জনগণকে স্বাস্থ্য সচেতন হতে হবে। তার কান চুলকাচ্ছে, তিনি সেই সময়টাতে অবশ্যই একজন ইয়ার স্পেশালিস্ট বা ইএনটি স্পেশালিস্ট চিকিৎসকের কাছে যাবেন, ঠিক আছে। তো তাকে প্রথমে জানতে হবে তার কানটা কেন চুলকাচ্ছে। তো সিম্পল, আমাদের কাছে আসলে আমরা কি করি, একটা অটোস্কোপি করি, কানের মধ্যে সিম্পল একটা যন্ত্র আছে আমাদের, আমরা ওই হ্যান্ড অর্থাৎ হাত দিয়ে আলটিমেটলি কানের কাছে ধরে অনেকটা ওয়াশ গ্লাসের মতন দেখি, ওখানে একটু ম্যাগনিফাইং করে দেখা যায় ভেতরে। যদি আমরা দেখি খোল আছে, আমরা খোলটা বের করে দিই। নাম্বার 2, যদি কানের খোলটা শক্ত থাকে সেটা কিন্তু তখন ওই মুহূর্তে বের করা উচিত নয় বলে এখন ঔষধ প্রক্রিয়াজাতকরণ বা বিপণনের কাজে যারা আছেন বা ফার্মাসিস্ট যারা আছেন তারা কিন্তু এটার মেডিসিন আবিষ্কার করেছে। তো এমন একটি মেডিসিন বাজারে আছে যেটি ব্যবহার করলে এটা ড্রপ আকারে পাওয়া যায় ভাই, 4 থেকে 6 ফোঁটা আমরা দেই। এটা দিলে ওই যে শক্ত খোলটা আস্তে আস্তে নরম হয়ে যাবে, নরম হলে এটা আপনা আপনি ন্যাচারালি ওয়াশ আউট হয়ে যাবে। তাও যদি না বের হয় আমরা তখন সাকার মেশিন ব্যবহার করি, হ্যাঁ, একটা নেগেটিভ সাকশন, অর্থাৎ আমরা ওখানে কানের কাছে নলটা ধরলেই সাকারের যে নজল আছে সেটা ধরলে সাকশনেই ময়লাগুলো চলে আসবে। আচ্ছা, এরপরেও যদি না যায় কি করি আমরা, আন্ডার মাইক্রোস্কোপে দেখি, দেখে সেটাকে বের করে দিচ্ছি।
স্যার আমরা তো আসলে একটা কথা সবসময় বলি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি তো আমাদের Exactly. প্রিভেনশনের জন্য অনেকগুলো তথ্য দিয়েছেন। স্যার কান যদি একবার পর্দা ছিদ্র হয়েই যায় বা ক্রনিক অটাইটিস মিডিয়া হয়েই যায়, সেক্ষেত্রে আসলে এর মুক্তি পাওয়ার উপায়, বা আমরা তো আসলে আধুনিক চিকিৎসাটা জানতে চাই, এর আধুনিক চিকিৎসা কি বা আসলে কি ভালো হওয়া সম্ভব? অবশ্যই ভালো হওয়া সম্ভব, এবং সেটারই একটি ডকুমেন্টারি প্রতিক্রমী ভাই আমরা আজকে এই অনুষ্ঠানে দেখাতে চাই। আপনি জেনে খুশি হবেন যে আমার অধীনে যারা চিকিৎসাধীন থাকেন, বিশেষ করে জটিল অপারেশনগুলো আমি করি, তাদের আর্কাইভটা আমি সংরক্ষণ করি এবং রেগুলার ইন্টারভ্যালে তাদের ফলো আপ করি। আচ্ছা আচ্ছা। এবং ফলো আপটি করার ক্ষেত্রে কখনো কখনো আমি তাদের বাড়িতেও যাই। তো আমি সম্প্রতি গিয়েছিলাম আপনার বাড়ি, যেহেতু নওগাঁয়ের শাহপাহাড় নামক একটি গ্রামে, যেটি আমার উপস্থাপিকা বলেছিলেন, ওখানে টকবগে যুবক রুবেল, ওর এই কানের সমস্যাটি ছিল, এবং সমস্যাটা এমনই একটা পর্যায়ে চলে যায়, ছেলেটা দিশেহারা হয়ে যায়, বিভিন্ন জায়গায় গিয়েছে, দেশের বাইরেও গিয়েছে, সার্জারি করার কথা বলেছিল কারণ তার কানের পর্দা ছিদ্র ছিল। এরপর আমার কাছে যখন আসে, আমি তার কানটিকে চেক করে দেখি যে তার কানের পর্দায় ছিদ্র, এবং সেটাকে আমরা আধুনিক চিকিৎসা হিসেবে তার কানের পর্দা প্রতিস্থাপন করেছিলাম ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালে। তো তিনি কেমন আছেন সেই গল্পটা যদি আমি শেয়ার করতে পারি, তাহলেই আমার দর্শকরা বুঝতে পারবে যে আধুনিক চিকিৎসাটা কী। প্রিয় দর্শক, এই নিয়ে রয়েছে আমাদের স্পেশাল সেগমেন্ট পেশেন্টস ফলো আপ ইন হাউস। দেখতে থাকুন। আমরা একটু আজকে জানতে চাই, রুবেল যখন প্রথম আমার চেম্বারে আসে, ওই সময় তার কি কি কষ্ট হতো? স্যার আমার কান দিয়ে পুচপানি বের হতো, শুনতে কম পাইতাম, শ্রবণ ক্ষমতা কম ছিল, এবং কান দিয়ে স্যার অনেক পরিমাণে রক্ত আসতো, মনে হতো যে আমার মাথার ভিতরে কোনো কিছু হয়ে গেছে, আমি আর বাঁচবো না স্যার। এটা ছিল ডান কানের পর্দার অবস্থা। হ্যাঁ, এখানে মাঝখানে একটি ছিদ্র খেয়াল করা যাচ্ছে, আর এটি হচ্ছে বাম কানের পর্দা অবস্থা, এখানেও কিন্তু ছিদ্র দেখা যাচ্ছে, এবং একই সাথে কিন্তু ব্লাডও খেয়াল করা যাচ্ছে। ও যে আমার কাছে কমপ্লেনটি করেছিল তার কানের মধ্য দিয়ে রক্তক্ষরণ হয়, তার কারণ হচ্ছিল যে এটিকে বলা হয় ক্রনিক অটাইটিস মিডিয়া। ডান কানে আমরা অপারেশন করেছিলাম গত 20 ডিসেম্বর 2023। এটাও কিন্তু আমরা খুব রিসেন্টলি করেছি। গত মে মাসের 9 তারিখে আমরা তার বাম কানের একই অপারেশন করি, অর্থাৎ কর্টিক্যাল মাস্টারেক্টমি উইথ টিম্পানোপ্লাস্টি। এই অপারেশনের লাস্ট ফলো আপটি কিন্তু আমরা আজকে এখন এই বাসার থেকেই করে দিচ্ছি। ওয়াও, এত সুন্দর ঝকঝকে চকচকে একটি পর্দা তৈরি হয়েছে, যেটা তুমি যদি দেখো অবাক হয়ে যাবে। দুটি কানের পর্দাই এখন ইনট্যাক্ট নিও টিম্পানিক মেমব্রেন বা নিও টিএম আমরা বলছি। এই যে আমরা যে চিত্র দুটি দেখাচ্ছি, অপারেশনের আগে কিন্তু তার কানের পর্দায় ছিদ্র ছিল, অপারেশনের পরে এখন আর সেই ছিদ্রটি নেই। এটি কিন্তু ডান কানের। আর এই যে কানের পর্দাটি এখনো ছিদ্র দেখা যাচ্ছে, এটা যদি আমরা আজকে এই চিত্রটা ধারণ করতাম, তাহলে আপনারা দেখে অবাক হয়ে যেতেন যে এখানে এখন আর কোনো ছিদ্র নেই। অপারেশনের আগে এবং পরে নিজের মধ্যে কি পরিবর্তন খেয়াল করা যায়? স্যার নিজের মধ্যে এখন অনেক পরিবর্তন খেয়াল করি, আগে শুনতে পেতাম না অনেক কিছু স্যার, এখন ভালো শুনতে পাই। আচ্ছা আচ্ছা, আগে ঘরে যে ফ্যান চললে ফ্যানের আওয়াজ হয়, ওটা শুনতে পেতাম না স্যার, তাই? আর এখন দুই কানে ভালো শুনতে পাই স্যার। মসজিদে আজান ঘরের থেকে শুনতে পাওয়া যায় এখন, আগে শুনতে পেতাম না স্যার। চিকিৎসা বিষয়টা যে একটা সেবার সঙ্গে পেশা এবং আত্মতৃপ্তির একটা ব্যাপার। আপনি যে রুগীর খবর নিয়ে আবার সেই রুগীর বাড়িতে গিয়ে দেখছেন যে রুগীর কতটুকু উন্নতি হলো এত ব্যস্ততার মধ্যে, এটা খুবই একটা মানে ভালো লাগার মতো একটা সুখবর। সে তো ফোনেও বলে দিতে পারতো, হ্যাঁ স্যার আমি ভালো আছি, শুনতে পাচ্ছি, এটা ব্যাপার। তারপর আপনি যে গেলেন বা এরকম আপনি তো রুগীদের ব্যাপারে যে এত আন্তরিকভাবে কেয়ার নেন, এটা তো খুব বিরল। এখন তো এই ডাক্তারদের মধ্যে প্র্যাকটিসটা পাওয়াই যায় না। তারপর আপনার এই ব্যাপারটা আমাকে খুব ভালো লাগলো, খুব মুগ্ধ হয়ে গেলাম আমি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের কাছে যে এত গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য পৌঁছাতে পেরেছি, এবং আগামীতেও পারবো, সেটাই আমরা আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রতীক নবী ভাই, আপনি একজন অসাধারণ গায়ক, এবং তার জন্য কিন্তু আপনার গলাটা ভালো রাখা প্রয়োজন, সাথে নাক এবং কান, এবং এই পদ্ধতিটা একটু সহজ করবার জন্য আমাদের আজকের আয়োজনের নিবেদক ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড। বাহ। প্রিয় দর্শক, কান থেকে পুঁজ পানি পড়া শুধুমাত্র কানের সমস্যাই নয়, বরং এটি কিন্তু আপনার পুরো শরীরের জন্য একটি অশনি সংকেত। সুতরাং ভুলভাল চিকিৎসা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, কারণ
কানকে ভালো রাখার মাধ্যমে আপনি শুধু আপনার শ্রবণই নয়, আপনার জীবনও ভালো রাখতে পারেন। আপনাদের নাক কান গলাজনিত যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদেরকে চিঠি লিখতে পারেন ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা, অথবা ডায়াল করুন 014099777862 এই নম্বরে। দর্শক, আমাদের আয়োজনগুলো দেখতে হলে চোখ রাখতে হবে জিটিভির পর্দায় প্রতি শনিবার রাত 8:30টায়। আগামীতে আরও কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং জিটিভির সঙ্গেই থাকুন। পথিক নবী ভাই, আপনার ঝুলিতে প্রচুর গান, আমাদেরকে অনেক গান উপহার দিয়েছেন, তবে আপনার নামটা বললেই যে গানটা আমাদের মাথায় আসে, সারা দেশের মানুষের মাথায় আসে, স্যার বলেন তো কোন গানটা? আমার একটা নদী ছিল। আপনার একটা নদী ছিল, কেউ জানতে পারেনি, কিন্তু আজ গানে গানে আমরা একটু জানবো। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু আয়া ও এ